আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হলো আমরা পদার্থবিজ্ঞানের 6 নম্বর চ্যাপ্টার ওয়ান শট এমসিকিউ করব। আমরা বিগত 2, 3, 4, 5 আরও 4টা অধ্যায় হচ্ছে ওয়ান শট এমসিকিউর মাধ্যমে শেষ করছি। আমাদের টার্গেট ছিল যে প্রত্যেকটা অধ্যায়কে 30 থেকে 40টা এমসিকিউর মধ্যে 6 থেকে 7টা ম্যাক্সিমাম টাইপ করে আমি শেষ করব, যাতে তুমি টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে শেষ করতে পারো আর খুবই অল্প এমসিকিউর মাধ্যমে। তাহলে কি হবে, তোমার টাইমটাও সেভ হবে এবং তুমি বুঝতে পারবা তোমার কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানেও সিমিলারলি আমরা মাত্র 30টা এমসিকিউর মাধ্যমে আমরা চ্যাপ্টার 6টা কমপ্লিট করব। অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে যে পুরা আমাদের যে পদার্থবিজ্ঞান বইটা আছে এটা হচ্ছে 400 থেকে 450 এমসিকিউর মধ্যে টোটালি শেষ করা। এর বাইরে কোনো টাইপই তোমার থাকবে না। এখানে একটা টাইপের ম্যাথ করবে, মানে বাকি কোন টাইপের ম্যাথ আসতে পারে সেটা আমি এখানে বলে দিব। ঠিক আছে, সো আজকে সিমিলারলি আমরা এই চ্যাপ্টার 6টা শেষ করব। এখানে আমাদের 7টার মতো টাইপ আছে, 30টার মতো এমসিকিউ আছে। সো এমসিকিউগুলো যদি আমরা শেষ করতে পারি, আমাদের আশা করি এখানে সামনে কোনো সমস্যা থাকবে না, ইজিলি এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো, এখানে আমাদের স্টার্ট হয়েছিল হচ্ছে আমরা টাইপ 1-এ আমরা রাখছি তাপ ও তাপমাত্রা নিয়ে বেসিক কিছু কথাবার্তা। তো এখান থেকে ধরো যে খুবই সহজ কোয়েশ্চেন আসে, সো এগুলো তুমি একবার দেখলেই পারবা। যেমন এখানে আমাদের বলছে প্রথম যে এমসিকিউটা আছে, 1 জুল তাপ কত ক্যালোরির সমান। তাহলে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক। সো তোমরা যারা মোটামুটি তো জানো, এটা খুবই সহজ। এটা জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক হচ্ছে কি, যে 1 ক্যালোরি ইকুয়াল হচ্ছে কত, 4.2 জুল, তাই না? এখন এখানে কি বলছে, এখানে বলছে 1 জুল কত ক্যালোরির সমান। তাইলে আমি যদি 1 জুল বলি, কত বললাম, 1 জুল, তাহলে এখানে কত হবে বলো, 1/4.2 হবে না? কারণ হচ্ছে কি, সো তুমি যখন 1 বললা তো 4.2 দিয়ে এটাকে ভাগ করতে হবে এখানে। তাহলে এখানে কত থাকে বলো তো, 1 জুল থাকে, আর এখানে আসলে কত, 1/4.2 ক্যালোরি। তাহলে 1কে 4.2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, আমাদের আসতে আসে 0.24 ক্যালোরি। তাহলে 1 জুল ইকুয়াল টু কত, 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি। এখন পরীক্ষায় যদি ধরো তোমার সিমিলার কোয়েশ্চেন আসে, এখান থেকে আর কি কোয়েশ্চেন আসতে পারে, তোমার জুল আর ক্যালোরি দিয়ে আরো তুমি অনেকগুলো, আরো 3-4টা ম্যাথ বানাতে পারো, আরো অনেক ম্যাথ বানাতে পারবা। সো এই ম্যাথটা যদি তুমি জানো, তোমার ফাইনালি এই জিনিসটা যদি জানো, তাহলে এখান থেকে তুমি যে কোনো ম্যাথ অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে বলছে যে পরমশূন্য তাপমাত্রা হলো, ওকে, সো পরমশূন্য তাপমাত্রাটা হচ্ছে কি, তোমার পরমশূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, গ্যাসের আয়তনটা হচ্ছে শূন্য হয়ে যায়, মানে তোমার গ্যাসটা লিটারালি ভ্যানিশ হয়ে যাবে, বুঝছো? সো যে আয়তনে কোনো একটা গ্যাস, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সেটা শূন্য হয়ে যায়। সো সেটাকে আমরা পরমশূন্য তাপমাত্রা বলি। এখন তুমি এই এমসিকিউ সলভ করবা, যদি সামনে তোমার আসে যে পরমশূন্য তাপমাত্রা কি বলে, এখান থেকে অ্যান্সার করতে পারলাম না, এইভাবে হচ্ছে আমরা টাইপের জিনিসগুলোকে ভাগ করছি। সো পরমশূন্য তাপমাত্রা থেকে আমি বলতে পারি যে আমরা এখান থেকে পরমশূন্য তাপমাত্রা থেকে আমরা ইজিলি এখান থেকে বলতে পারবো যে এইটা হচ্ছে কত কেলভিন। আমরা জানি এটা হচ্ছে 0 কেলভিন। কেলভিনের উৎপত্তি কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? অ্যান্ড এটা ফারেনহাইট, নট 0 ফারেনহাইট না। 0 কেলভিনকে আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস লেখা যায়। হ্যাঁ, 0 কেলভিন মানে মাইনাস কত, 273 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আমরা এটা সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে তোমার সম্পর্ক। তাহলে অ্যান্সার কত হবে এখানে, 1 আর 3 হবে অ্যান্সার। বোঝা গেছে? ওকে, তো আমরা সামনে যাই। আমাদের পরবর্তী ইয়াতে আসছে যে আমাদের এখানে বলছে যে 1 খণ্ড বরফকে তুমি ফুটন্ত পানিতে ফেলে দিছো। তার মানে বরফকে আমি পানির মধ্যে ফেলে দিলাম, দেখা যাবে বরফ ধীরে ধীরে গলে যায়, মানে বরফটা তো গলবে অবভিয়াসলি। যদি আমি বরফটা ফুটন্ত পানিতে থাকি, বরফটা গলতে থাকবে এবং ফুটন্ত পানির তাপমাত্রা নিচে নেমে আসে। অবভিয়াসলি তোমার বরফ যেহেতু পানির মধ্যে দিচ্ছ, তাহলে পানির তাপমাত্রা কমতে থাকবে আর বরফের তাপমাত্রা বাড়তে থাকবে। এটা তো বেসিক জিনিস, এটা সবাই জানে। সো পানি ও বরফের তাপের আদান প্রদান কতক্ষণ চলবে, মানে তোমার বরফটা তো তাপ গ্রহণ করতে থাকবে যেহেতু টেম্পারেচার কম, আর পানিটা তাপ কি করতে থাকবে, ত্যাগ করতে থাকবে যেহেতু টেম্পারেচার বেশি। তাহলে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, বরফ সম্পূর্ণ না গলা পর্যন্ত। আচ্ছা, তারপরে বলছে পানি তাপমাত্রা শূন্য না হওয়া পর্যন্ত। ওকে, পানি ও বরফ গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত, পানি জমে বরফ অথবা বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যে কোনো একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় আসে তখন হচ্ছে তার স্থির হয়। তাহলে এখানে বরফ আর পানি যে তুমি দিছো, তাহলে এই বরফ আর পানি কি হবে, সাম্যাবস্থায় আসতে হবে না? সাম্যাবস্থায় কখন আসবে, যখন দুইটারই টেম্পারেচার শেষ, মানে হলো সমান হয়ে যাবে। এখন আমাকে বলো, যদি আমার বরফ আর হচ্ছে পানি, এই দুইটা তুমি অ্যাড করছো, তাই না? সো এই দুইটা টেম্পারেচার কি হয়, তাপমাত্রা সমান হলে, তাপমাত্রা যদি তোমার সমান হয়ে যায়, তাপমাত্রা সমান, আদান প্রদান কখন হবে বলো তো? যে ধরো ওর কাছে বেশি আছে, বরফের কাছে তাপমাত্রা কম, পানির কাছে তাপমাত্রা বেশি, তখনই তো আদান প্রদান হবে। বাট দুইটা সমান হয়ে গেলে আদান প্রদান হবে?
আদান প্রদান হবে না, কারণ দুজনের কাছে তো সমান সমান টেম্পারেচার আছে, তাহলে আদান প্রদান করবে কেমনে? তাহলে আমরা কি বলতে পারি, তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত, বুঝা গেছে? তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তারা দুই নর্মালি কি করতে থাকবে, যে হচ্ছে তাদের মধ্যে তাপের আদান প্রদানটা করতে থাকবে। কোন পদার্থের মোট তাপের পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্কিত? আচ্ছা, তাপ একটা শক্তি, আমরা সবসময় পড়ে আসছি। সো তাপ জিনিসটা আসলে কেমন? যেমন আমি যদি বলি ধরো একটা ম্যাটার বা একটা পদার্থের মধ্যে কি থাকে, আমাদের বিভিন্ন অণু পরমাণু থাকে না? সো এগুলো কি করতে থাকে ভাই, এগুলো ভাইব্রেট করতে থাকে বা এগুলো কম্পন করতে থাকে, এগুলো একটা মুভমেন্ট আছে। সো কোনো কিছু যখন মুভমেন্ট থাকে তখন কে দেয় বলো? আমি ধরো আমি এখানে মুভমেন্ট করতেছি, আমি যদি এখানে মুভমেন্ট করি আসলে আমি কি দিচ্ছি? আসলে একটা আমার আশেপাশে যে ধরো যে মলিকিউলগুলো আছে, বাতাসের মলিকিউল, চিন্তা করো, তাহলে ওরা কিন্তু বাধা পাবে, তাই না? সো আমি কি দিচ্ছি? ওদের একটা বাধা দিচ্ছি বা একটা শক্তি দিচ্ছি, তাই না? এই যে আমাদের যে একটা গতির কারণে একটা শক্তি পাওয়া যায়, ওটাকে আমরা কি বলি? গতিশক্তি বলি না? এখন চিন্তা করো যে আমাদের পদার্থের মধ্যে যে মলিকিউলগুলো রয়েছে এগুলো তো ভাইব্রেট করতেছে বা এগুলো একটা মুভমেন্ট আছে, মুভমেন্টের কারণে একটা গতিশক্তি পাওয়া যায়, এটাকে কিন্তু আমরা তাপ বলি। যেমন আমি যদি তোমাকে বলি কোনো কিছু টেম্পারেচার আমি বাড়ায় দিছি, তখন দেখবে ওগুলোর ভাইব্রেশন বেড়ে যায়। ভাইব্রেশন বেড়ে যাওয়া মানে কি? বা মুভমেন্টটা বেড়ে যায়, মুভমেন্টটা বেড়ে যাওয়া মানে এর শক্তি বেড়ে গেছে, তখন আমরাকে বলি এর তাপও বেড়ে গেছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ধরো যে একটা পানি, আর তোমার রুম টেম্পারেচারে তো নর্মাল পানি আছে, ওকে, তুমি এটাকে ফুটাইলে টেম্পারেচার কত হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখবা যে পানিগুলো অনেক বেশি ছোটাছুটি করতে থাকে, পানির মলিকিউলগুলো কেন ছোটাছুটি করতে থাকে? কারণ ওটার মধ্যে টেম্পারেচার বেড়ে গেছে। যখন তুমি টেম্পারেচার বা তাপমাত্রাটা বাড়ায় দিলা বা তাপটা দিলে ওটার মধ্যে, তখন কি হয়েছে যে ওই অণুগুলো বেশি ভাইব্রেট করতেছে, বেশি মুভমেন্ট হইতেছে, গতিশক্তিও বেড়ে গেছে। সো আলটিমেটলি পদার্থের ভিতরে যে মলিকিউলগুলো রয়েছে ওগুলোর যে ভাইব্রেশন বা ওগুলোর যে তোমার গতি, ঠিক আছে, গতিশক্তি, ওই জিনিসটাকে আমরা বলি তাপ হিসেবে আমরা ডিফাইন করি, বুঝা গেছে? তাহলে তাপ আর গতিশক্তির মধ্যে সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক না? বলো তো, তাপ সমানুপাতিক, গতি শক্তি, মনে থাকবে? সো আমরা এটা মাথায় রাখবো, ওকে? তাহলে কি হবে ভাই? সমানুপাতিক হবে, বুঝতে পারছো? সো এইগুলো ইন্টারনাল বিষয়। সো তোমরা যারা বইটা ভালো করে পড়ছো তারা তো অবভিয়াসলি এগুলো পারবা, যারা পড়ো নাই তারা একটু ভালো করে এটা দেখে নিও, বুঝে নিও, হ্যাঁ? ওকে, সো তারপরে সিমিলার একটা কোয়েশ্চেন। সো 25 বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচে কোনটি ঘটবে? ধরো তুমি দুইটা পানি মিক্স করছো, একটা 25-এর আর একটা হলো 60-এর, ঠিক আছে? সো আমরা ধরি যে এখানে একটা পাত্র আছে, সো এটার মধ্যে পানি, সো এটা হচ্ছে আমাদের 25, আর একটা পাত্র, সো এটার মধ্যে পানি আছে, এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে 60। তাহলে কি করবে ভাই? তুমি ওই যে যখন টেম্পারেচার কম বেশি থাকে তুমি মিক্স করলে তাপের বিনিময় করবে। কে দিবে তাপ? যার বেশি আছে তার মানে 60 দিবে। কে নিবে তাপ? যার কম আছে 25। সো এখানে একটা কথা খেয়াল করো যে তাপমাত্রা পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? অবভিয়াসলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি গ্রহণ করবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে, অবভিয়াসলি করবে। কেন করবে? কারণ টেম্পারেচার তো কম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করবে। কেমনে করবে? ওর তো এমনি নাই, ওর নাই, ও কেমনে বর্জন করবে? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে। ও কেমনে গ্রহণ করবে? ওর তো এমনি বেশি, ও গ্রহণ করার সুযোগ নেই। কার থেকে গ্রহণ করবে? ওর তো বর্জন করবে। উভয় প্রকার পানি তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এটাও রাইট না। তাহলে রাইট হচ্ছে আমাদের কি 1 নাম্বারটা, বুঝে গেছে? এগুলো বেসিক ফান্ডামেন্টাল বা তোমার বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারো, এগুলো রেস্ট অফ রিয়েল লাইফ ঘটনা, হ্যাঁ, আমরা এগুলোর সাথে ইউজ টু। সো তারপরে চলো আমরা তাপমাত্রিক ধর্ম নিয়ে একটু আলোচনা করি। সো হ্যাঁ, তাপমাত্রিক ধর্মটা কি? দেখো, আমরা তাপমাত্রিক ধর্ম, তার মানে এই যে ধর্মটা আছে, এই ধর্মটা হচ্ছে কার সাথে রিলেটেড? তাপমাত্রা। ধর্মটা তাপমাত্রার সাথে রিলেটেড। ইংলিশে লিখলাম তাহলে মনে থাকবে তোমাদের বেশি, হ্যাঁ, ইংলিশে লিখছি তো। সো তাপমাত্রিক ধর্ম মানে হচ্ছে তাপমাত্রার সাথে তোমার হচ্ছে ধর্মটা রিলেটেড। সো আমার ওই ধর্মগুলোর ইয়ে করতে হবে যেগুলো তাপমাত্রার সাথে রিলেটেড। সো এখানে আমাকে বলছে যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো এটা আমাদের সবাই একটু জানা থাকা লাগবে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার 36.89 ডিগ্রি সেলসিয়াস, ওকে? বা তোমার এটা যদি তুমি ইয়াতে নাও তাহলে হচ্ছে 98 হচ্ছে তোমার কত হবে? 98.4 কেলভিন হয় আর কি, ঠিক আছে? সো দুইটাই আমাদের একটু মাথায় রাখা লাগবে। সো 36.89 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, সবার একটু জানা, এটা মাঝে মাঝে চলে আসে। তারপরে এখানে মেন বলছে যে কোন জোড়া বস্তুর তাপমাত্রিক ধর্ম? কোন জোড়া বস্তুর তাপমাত্রিক ধর্ম? তাপমাত্রিক ধর্ম বলছে কি? ওই ধর্মগুলা, এই যে এখানে বলছি আমরা যে ওই ধর্মগুলা যেগুলো কার সাথে রিলেটেড, এটা আমরা একটু নোট করে রাখবো, ঠিক আছে? সো এটা নোট, সেটা তাপমাত্রার সাথে রিলেটেড। তাহলে এখানে কোনটা রিলেটেড বলো তো? আয়তন। তুমি টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে না? একটা গ্যাসের কথা চিন্তা করো, টেম্পারেচার বাড়েছে তার আয়তন বাড়বে, টেম্পারেচার কমাইছো আয়তন কমবে। সো এটা বাট বলের সাথে কানেক্টেড না। সো বল যেহেতু না,
সো এটা হবে না। আয়তনের জন্য ঠিক আছে, বাট বল যেহেতু নাই, সো এটা বাদ চলে যাবে। রোদ এমন ভর, তুমি তাপমাত্রা বাড়লে রোদের চেঞ্জ হয়, এটা সবাই জানে, বাট ভরে কি চেঞ্জ হয় না? ভর তো 5 কেজিটা 10 কেজি হয়ে যাবে না, বা 10 কেজিটা 5 কেজি হবে না, চেঞ্জ হবে না। চাপ ও ঘনত্ব, তাপমাত্রা বাড়াইলে প্রেশার বেড়ে যায়। টি এমন হচ্ছে পি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, ওকে। আর ঘনত্ব যদি আমরা বলি যে টি আর ঘনত্বের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আমরা এটা বলতে পারি, ধরো তুমি টেম্পারেচার বাড়াইছো, তাহলে প্রেশারটা বেড়ে যাবে, কারণ মলিকুলগুলো তখন বেশি মুভমেন্ট করবে, দেয়ালে বেশি আঘাত করবে, সো বেশি ফোর্স মানে বেশি চাপ। টেম্পারেচার যখন বাড়াইছো তখন আয়তনটা বেড়ে গেছে, আয়তন বেড়ে যাওয়া মানে ঘনত্ব কমে যাওয়া, বুঝা গেছে? আয়তন যখন বেড়ে যাবে তখন তোমার কি হয়েছে? ঘনত্ব কমে গেল না? যেমন ধরো পানিটা আগে হচ্ছে 1 লিটার ছিল, আয়তন বাড়ানো করে 2 লিটার হয়ে গেছে, তাহলে কি ঘনত্ব পানিটা এখন হালকা, বা লাইক বলতে পারো ঘনত্ব কমে গেছে। তাহলে কোনটা হওয়ার কথা হয়? এটা হবে। এখন দেখি নিচেরটা কি হয়েছে, বেগ না, তুমি টেম্পারেচারের সাথে বেগের কোনো সম্পর্ক নাই, সো এটা হবে না। তো অ্যান্সার হবে কি চাপ ও ঘনত্ব। এখন যদি এই টাইপের সামনে যে কোনো কোশ্চেন আসে, তুমি অবভিয়াসলি অ্যান্সার করতে পারবা, এটা বেসিক্যালি তোমার বোঝা যায়, বুঝা গেছে? সো মেইন ফ্যাক্টর হচ্ছে যে কোন জিনিসটা চাইছে সেটা যদি তুমি বুঝো, তাহলে যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা। তারপরে এখানে দেখা হয়ে বলছে যে আন্তর্জাতিক বা এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি? এটা কেলভিন, এটা আমরা সবাই জানি, এটা অবভিয়াসলি জানা থাকা লাগবে। এখন পর্যন্ত তাপমাত্রা যত ম্যাথ করছো সবই কিন্তু তুমি কেলভিনে করছো, আর আমরা সবসময় আন্তর্জাতিক বা এসআই ইউনিটগুলো ইউজ করি। কয়েকটা বোর্ডে আসছে, সামনেও আসবে, ঠিক আছে? আমাদের 3 নম্বর টাইপে আমরা রাখছি থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটার তো হচ্ছে রিলেশনগুলো তোমরা জানো, তাই না? সো থার্মোমিটার হচ্ছে তোমরা হচ্ছে ওইখান থেকে যে কোনো টাইপের হচ্ছে করতে পারো রিলেশন থেকে, বাট এখানে আমরা হচ্ছে ক্যালকুলেটারের হেল্পটা নিব। এটা এমসিকিউ, আমার টাইম সেভ করতে হবে, ওকে? আমরা ওইখানে ম্যানুয়ালি করবো না, ম্যানুয়ালি করবো সিকিউতে আমি দেখাই দিব। একজন মানুষের দেহে তাপমাত্রা 100 ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? তাহলে তোমাকে কই থেকে কই কনভার্ট করতে হবে? ফারেনহাইট থেকে হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে তুমি কোথায় যাবা? এই যে তোমার যে আছে ক্যালকুলেটরে, তুমি প্রথমে হচ্ছে যাবা এখান থেকে শিফট লিখে 8 কম্প্রেস করলে তুমি এখান থেকে দেখো, এখানে সব এই যে এখানে তোমার সব লিস্টটা দেওয়া আছে যে কীভাবে ফারেনহাইট থেকে তুমি সেলসিয়াসে নিতে পারো। এটা হচ্ছে তোমার 37 নম্বরে দেওয়া আছে। তো এখান থেকে তুমি কি করবা? প্রথমে শিফট +8 ক্লিক করে তারপরে ওখানে বক্সের মধ্যে তুমি কত 37 ক্লিক করবা, 37 লেখো, ইকুয়াল দাও, তাহলে কত ফারেনহাইট আর সেলসিয়াস চলে আসে। এখন এই পাশে ফারেনহাইটটা মানটা বসাবো, ফারেনহাইটের মান আমরা কত বসাইলাম? 100 বসাইলে সেলসিয়াসের মানটা চলে আসছে কত? 37.77। তাহলে অ্যান্সার কোনটা? এটা। আমরা ক্যালকুলেটর হেল্প নিতে হবে, এগুলোতে আমরা টাইম ওয়েস্ট করবো না, এই জিনিসগুলোতে আমরা টাইম সেভ করবো, ঠিক আছে? কারণ আমরা এমসিকিউ কিন্তু আমরা অনেক সময় টাইমলি সলভ করতে পারি না। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান? এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসতে পারে। দেখো সেলসিয়াস আর ফারেনহাইট সমান, তার মানে আমি বলতে পারি, দেখো কি বলতে পারি এখান থেকে, যে এফ ইকুয়াল টু কত? সি, তাই না? সো এফ আর সি এর মধ্যে কত আমরা জানি যে সম্পর্ক হচ্ছে C/5 ইকুয়াল টু F - 32 পাই হচ্ছে 9। সো এটা হচ্ছে তো আমার মেইন ইকুয়েশন, তাই না? সো এখানে বলছে সি আর এফ সমান, তাহলে আমরা এখানে গুণ করে দিই। দেখো 9C ইকুয়াল টু হচ্ছে 5F মাইনাস 5 দিয়ে 32কে গুণ করলে 160 হয়। তাহলে এখন দেখো এই 9C ইকুয়াল টু হচ্ছে কত? 5C বসায় দিলাম। কেন? কারণ আমি তো বলেই দিছে, ওনারা তো বলেই দিছে যে সেলসিয়াস আর ফারেনহাইটের মান সমান হবে। তাহলে দেখো তুমি এটাই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 4C ইকুয়াল টু কত? -160। তাহলে সি এর মান হচ্ছে কত? -40। সো -40তে হচ্ছে -40তে কি হবে ভাইয়া? যে -40তে হচ্ছে তোমার সেলসিয়াস আর ফারেনহাইট দুইটা সমান হয়ে যাবে। -40 ডিগ্রি, হ্যাঁ, -40 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, -40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট, যে কোনো একটা কিছু হতে পারে, বুঝা গেছে? তাহলে অ্যান্সার কত? -40। তারপরে বলছে যে কোনো একদিন তাপমাত্রা 25 থেকে 30 হলে ফারেনহাইট স্কেলে তার মান বৃদ্ধি কত? এখন এটা যদি তুমি ম্যাথমেটিক্যালি করতে যাও, লিটারালি তোমার 4 থেকে 5 মিনিট হয়ে যাবে। এইরকম একটা ম্যাথ তোমার বোর্ডে আসছিল 20 না 21 সালের দিকে, হ্যাঁ, সিকিউতে আসছে, নট এমসিকিউ। সো তুমি এটা কি করবে? এটা অবভিয়াসলি ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে প্রথমে আমরা সেম কাজ করব, শিফট লিখে কোথায় চলে যাব? 8-এ, তারপর সিলেক্ট করব 37 নাম্বার, 37 নাম্বার থেকে, আচ্ছা 37 নাম্বার না, এখন আমাদের করতে হবে কোথায়? সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে হবে, তাহলে মানে 38। অবভিয়াসলি আমরা এখানে দেখো সব লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, এখানে সব লিস্ট আমাদের দেওয়া আছে। সো 38 থেকে আমরা ক্লিক শিফট থেকে 8 থেকে আমরা চলে যাব 38-এ। তারপরে আমরা কত সেলসিয়াস আছে? 25। সো 25 বসাইলে এটার মান পাচ্ছি 77, তাহলে ফারেনহাইট। আর 37-এ 30কে কত লেখা যায়? আবার 30 বসাও, এখানে সব সহজে করা যায়। এখানে 30 যদি বসাও তাহলে পাচ্ছ 86। তাহলে 86 - 77
কত আসে 9, সো কত আসবে তোমার 9। ওকে, সো এইগুলো আমরা একটু ক্যালকুলেটরের হেল্পটা নিব, তাহলে আমরা একটু সহজে করতে পারবো। আমাদের 3 নাম্বার টাইপস হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। ওকে, সো প্রসারণ হচ্ছে বিভিন্ন টাইপের হইতে পারে। একটা কঠিন পদার্থকে যদি টেম্পারেচার দাও, তার দৈর্ঘ্য কিন্তু বাড়ে, তার প্রস্থও বাড়ে, তার ক্ষেত্র, তারপর হচ্ছে তোমার উচ্চতাও বাড়ে। সো আমি লিটারালি বলতে পারি তার দৈর্ঘ্য বাড়তেছে, ক্ষেত্রফলও বাড়তেছে, আয়তনও বাড়তেছে। ওকে, সো এইগুলো আমাদের, এইটা কিন্তু আমাদের ম্যাথের জন্য ভালো ইম্পর্টেন্ট, সিকিউর জন্য। ওকে, সো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলছে। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের ফর্মুলা কি ভাই? সো দৈর্ঘ্য প্রসারণ সহগের ফর্মুলা আলফা ইকুয়াল টু হচ্ছে কত আমাদের L2 মাইনাস L1। L1 মানে কি? L1 মানে হচ্ছে আগের লেন্থ, L2 মানে হচ্ছে পরের লেন্থ। ওকে, এটা বোঝা যায়, 1 মানে আগে আর L2 মানে পরে। আর এখানে হবে কত L1, আর এখানে হবে ডেল থিটা। ডেল থিটা অবভিয়াসলি কিসে? কেলভিনে বসাবা। এখন এখানে চিন্তা করো, বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য ছিল 100 মিটার। সো এটা হচ্ছে তোমার কি ইনিশিয়ালি ছিল, তাহলে এটা হচ্ছে L1। এমন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের, এটা চেঞ্জ হয়েছে, তার মানে এটা হচ্ছে L2। হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মানটা কত? সো আমি এখানে মানটা একটু বসাই, দেখো L2 এর মান হচ্ছে কত আমাদের, যে ইংলিশে বসাই, হ্যাঁ, 00033 মাইনাস L1 এর মানটা কত বলছি? L1 এর মান হচ্ছে কত 100, আর L1 এর আগের মানটা কত ছিল? 100 ছিল। ডেল থিটা, ডেল থিটাটা কত হবে? হ্যাঁ, ডেল থিটা হবে, দেখো এই যে 20 আর 30 এই দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, সো এখানে আমরা কি 50 মাইনাস 20 কত হয় আমাদের 30 হয়। এখন একটা কথা এখানে সবসময় যেটা মনে রাখবা, যে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স আর কেলভিন স্কেলে টেম্পারেচার ডিফারেন্স দুটোই সেম। ওকে, সো আলটিমেটলি এখানে কেলভিনে নাও আর তুমি সেলসিয়াস নাও, দুইটার মান সেমই পাবা তুমি। এটা তোমার টাস্ক থাকবে, আমি ভিডিওটা লং করবো না, এটা দেখানো যায় খুব সহজে। তুমি 20কে কেলভিনে নিবা, 50কে কেলভিনে নিবা, তারপর ডিফারেন্স করলেও 30 পাবা, এখন ডিফারেন্স করলেও 30 পাবা। সো তুমি যেটা করো কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো আমরা কেলভিনে নিয়ে শুধু আমরা টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। সো এখানে আমরা যে মানগুলো বসাই দিই, তাহলে আমরা ইজিলি মানটা পেয়ে যাবো 0.033 মাইনাস 100, আর নিচে আসবে 100 ইন্টু 30। সো আলটিমেটলি আমাদের পাওয়া যাচ্ছে 1.1 ইন্টু 10 ইনভার্স 5, 1.1 ইন্টু 10 ইনভার্স 5। এখন এই যে এখানে একটা, এইখানে অনেক জায়গায় ঝামেলা করবো, এখানে এটা তো কোথাও নাই, 1.1 তো কোথাও নাই, তাহলে কি করবো? ওকে, সো দেখো এখানে 1.1 নাই, কিন্তু 1 ইনভার্স 6 আছে, তো এটাকে 6 বানায় দাও। দেখো সবগুলো কত করে? 6 করে। 6 বানালে কি হবে বলো? আমি যদি ধরো এটাকে এক গড় ডানে নিয়ে গেলাম, দশমিকটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে কি হবে বলো ভাইয়া? যে তাহলে কি হবে, দেখো আমি এটাকে 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে কি হয়, দশমিকটা তোমার এখান থেকে এখানে চলে গেল, কারণ দেখো এটা কত গুণ বাড়ছে, 1.1 কে 10 দিয়ে গুণ করলে কিন্তু 11 হয়, তাহলে আমি 10 দিয়ে গুণ করছি, তাহলে ব্যালেন্স করার জন্য 10 দিয়ে আবার ভাগ করা লাগবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে আগে ছিল 5, তাহলে এখন হয়ে যাবে কত 6, কারণ 10 দিয়ে ভাগ করা মানে কি তোমার দশমিক আরেক ঘর কমে গেল, তাই না? তখন হচ্ছে 5 থেকে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার আসলে কোনটা? এটা। সো এই এতটুকু ট্রান্সফরমেশন তোমাদের জানা থাকা লাগে। যদি এগুলোতে উইকনেস থাকে, ছোট বড় সংখ্যা নিয়ে কিভাবে তুমি চেঞ্জ করবে অবভিয়াসলি জানাবো, আমি দেখিয়ে দেবো এগুলো। তারপরে এখানে বলছে যে একই কোয়েশ্চেন তোমার, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিলের রডের দৈর্ঘ্য এত, কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস এত হলে স্টিলের রডের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা খুব ভালো। হ্যাঁ, ওকে, সো তোমরা আবার ভাইবো না যে 22-23-এর দিকে 21-এর কোনো কোয়েশ্চেন নাই কেন, ওই সময় শর্ট সিলেবাস ছিল, সেটা বাদ গিয়েছে। 25 সালে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের আসার মতো। সো আমি যদি এখানে বলি, দেখো এখানে ভাই ডেল থিটার মানটা কত একটু করে নিত, 0 থেকে 40, তার মানে 40। ওকে, এটা হচ্ছে তোমার L1 ভাইয়া, এটা হচ্ছে তোমার কি কত L2। তাহলে আমরা এই ফর্মুলার মতো এখানে বসাই দিব সবগুলা। ডেল থিটার মান, L1 এর মান কত হবে, কত 100, এখানে বসায় দাও, যে এখানে হবে কত, যে 100.046 মাইনাস 100, আর এখানে 100 ইন্টু কত হবে 40 হবে, ঠিক আছে? এটা সব বসাই দিচ্ছি আমি। হ্যাঁ, সো 100.046 মাইনাস 100, আর নিচে হবে কত আমাদের 100 ইন্টু 40। সো রেজাল্ট উড বি আমাদের আসতেছে 1.15 ইন্টু 10 ইনভার্স 5। স্টিলের রডের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? আচ্ছা সমস্যা নাই, 1.15 ইন্টু 10 ইনভার্স 5 কত আসছে? এত আসছে। আর এককটা কত হবে ভাই? কেলভিন ইনভার্স হবে। হ্যাঁ, এককটা কিন্তু কেলভিন ইনভার্স। এখন একটা কথা মাথায় রাখো, যে এখানে আমাদের কথা হচ্ছে অ্যান্সারগুলো আসলে এটা অন্যটা অ্যান্সার চলে আসছে, কোনো সমস্যা নাই। এটার উত্তর কত হবে? তাহলে উত্তর হবে হচ্ছে যে আমাদের 1.15 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স। ওকে, সো এগুলো কোনোটাই অ্যান্সার হবে না, এটা ভুলে চলে আসছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো প্র্যাকটিস করতেছি আর কি। তারপরে চলে যাই আমরা নেক্সটে। সো এখানে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ওকে, এটা থেকে ভালো ভালো কোশ্চেন তোমার প্রায় আসে, যে এটা একটু মাথায় রাখবা, তাহলে কি হবে তুমি যে কোনো একটা থেকে একটা ট্রান্সফার করতে পারো সহজে। যেমন তোমার মনে রাখবা যে আলফা হচ্ছে আলফা, এটা মনে রাখার খুব সহজ হয়ে আছে। তো তোমার তিনটা জিনিস আছে, একটা তো দৈর্ঘ্য প্রসারণ সহগ, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটাকে আমরা বলি আলফা, আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ, সেটা হচ্ছে আমাদের বিটা, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। কারণ আমরা তো বলছিলাম তোমরা সব দিক থেকে দৈর্ঘ্য বাড়বে, ক্ষেত্রফলও বাড়বে, আয়তনও বাড়বে, সেটাকে আমরা বলি গামা। ওকে, এখন কথা হলো দৈর্ঘ্য হচ্ছে একমাত্রিক, ক্ষেত্র হচ্ছে দ্বিমাত্রিক, আয়তন হচ্ছে ত্রিমাত্রিক। মানে দৈর্ঘ্য প্রস্থ, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, তিনটা জিনিসই আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, দেখো বিটাটাকে আমি বলতে পারি, দেখো বিটার মধ্যে দৈর্ঘ্যের মতো দুইটা জিনিস আছে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে এটা হবে কত, দুইটা আলফা। আর গামার মধ্যে দৈর্ঘ্যের মতো তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে এটা হবে কত, 3 আলফা। এই দুটা এই ফান্ডামেন্টালটা মনে রাখতে হবে, তাহলে বিটার সাথে এইটার একটা সম্পর্ক আছে। তাইলে এখন আমরা তাহলে দেখো বিটা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো যে বিটা ইকুয়াল টু হচ্ছে কত, 2 আলফা, তাই না? তাই এখান থেকে আলফার মানটা কত আসে, সো আমি বলতে পারি যে বিটা বাই 2 ইকুয়াল টু কত, আলফা লেখা যায়। ওকে, আর এটা লেখা যায় গামা বাই 3 ইকুয়াল টু কত, আলফা। সো দেখো এখানে প্রথম কম্বিনেশনটাই কিন্তু এরকম, তো আলফা ইকুয়াল টু বিটা বাই 2, ওকে, এটা গামা বাই 3, তাহলে অ্যান্সার এটাই হয়ে যায়। বুঝতে পারছো? সো এই কম্বিনেশনগুলো আমাদের একটু দেখতে হবে। তারপরে এখানে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ আলফা, ক্ষেত্র প্রসারণ বিটা এবং আয়তন প্রসারণ গামার মধ্যে সম্পর্ক কোনটা। এই যে এখানে তিনটার মধ্যে এখন তোমার রিলেশন করতে হবে, কয়টার মধ্যে, তিনটার মধ্যে রিলেশন করতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, বিটা বাই 2, আবার আলফা ইকুয়াল টু দেখলাম হচ্ছে কত, গামা বাই 3। তাহলে তিনটার মধ্যে সম্পর্ক হয়ে গেছে, কিন্তু এখানে দেখো সবগুলার নিচে কি আছে, সবগুলার নিচে হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, তাই না? দেখো এখান থেকে কিন্তু লিখছে যে আলফার মানটা কত, বিটা বাই 2, আবার আলফার মানটা হচ্ছে কত, গামা বাই 3। তাহলে তিনটাকে একসাথে লেখা যায় না, কারণ আলফার মানে হচ্ছে বিটা বাই 2, আবার আলফার মানে হচ্ছে গামা বাই 3। এখন এখানে যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা আছে, তাহলে তোমাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবা বলো তো? আমি যদি ধরো 3 দিয়ে গুণ করি, তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে, এটা হবে না। তাহলে আমি দুটা লসাগু দিয়ে করি, তাহলে তো হয়, লসাগু দিয়ে করলে এটাও যাবে এটাও যাবে। তাহলে আমি এই 2 আর 3 লসাগু কত, 6 না, 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে পুরাটাকে এটা হবে 6 আলফা, এটা হবে কত, কাটাকাটি করে থাকবে 3 বিটা, আর এটা থাকবে কাটাকাটি করে 2 গামা। তাহলে 6 আলফা 3 বিটা 2 গামা, অ্যান্সার হচ্ছে কোনটা, এটা। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, এটা একটু মাথায় রেখে দিবা, আমাদের কাজে দিবে। এইখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে, বোঝা গেছে? সো একটু খেয়াল রাখবে তোমরা। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাই। আমাদের এখানে বলছে যে পানি এবং কেরোসিনে অদ্রবণীয় একটি কঠিন বস্তুর ভর 68 গ্রাম এবং আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার, তাপমাত্রা এত থেকে এত আয়তন বৃদ্ধি করা হলো, পানির ঘনত্ব এত, দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। ওকে, তাহলে আলফা বের করতে হবে। এখন দেখি এখানে কি কি দেওয়া আছে। ভর দেওয়া আছে, ওকে, ভর দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আয়তন দেওয়া আছে, আয়তন, সো ইনিশিয়াল দেখো বস্তুর আয়তন, তাহলে ইনিশিয়াল আয়তন V1 ইকুয়াল টু কত আমাদের, V1, এটা অবভিয়াসলি তোমার, ওকে, সো কত, 80 সেন্টিমিটার কিউ দেওয়া আছে। ওকে, সো V2 কত দেওয়া আছে আমাদের, 80.0815 সেন্টিমিটার কিউ। তাহলে তুমি এগুলা সবগুলারকে কি নিতে হবে ভাইয়া, সবগুলাতে মিটার কিউতে নিতে হবে। ওকে, আমরা মিটার কিউতে নিয়ে নিব। আর টেম্পারেচার, তাপমাত্রা 30 ডিগ্রি বাড়াইছি, তাহলে এখানে আমাদের ডেল থিটার মানটা কত হবে, ডেল থিটার মান হবে 30। ওকে, এখন V1 আর V2 দেওয়া থাকলে তুমি কিন্তু সেখানে ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে পারবে না, সরি দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারবে না, তখন কিন্তু আয়তন প্রসারণ সহগ বের করতে হবে। আয়তন থেকে তারপরে দৈর্ঘ্য বের করে নিবা। সো আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু কত হবে আমাদের, সিমিলারলি ওই যে আমরা যেই প্যাটার্নে বসাইছি ওই প্যাটার্নই হবে, জাস্ট ওইখানে তোমার লেন্থ হইতো, এখানে আয়তন হবে। ক্ষেত্রের ক্ষেত্রে আবার কি হবে, ওই ক্ষেত্রে আবার তোমার এ হবে, মানে ক্ষেত্রফল হবে। সিকোয়েন্স কিন্তু সবগুলোর জন্যই সেম। আবার এখানে কত হবে V1, এখানে হবে কত, ডেল থিটা। তাহলে V2 মানটা কত, V2 মানটা তুমি কিসে বসাবা, সেন্টিমিটার কিউ থেকে মিটার কিউতে। তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি এই যে ওয়ান শটের মধ্যেই তোমার যে কিভাবে সেন্টিমিটার কিউ থেকে মিটার কিউতে নিতে হয়। কেন ভাই মিটার কিউতে নিব, সবগুলো তোমার এসআই ইউনিট ইউজ করা লাগবে, বুঝা গেছে? সো সেন্টিমিটার কিউ থেকে ধরো তুমি মিটার কিউতে নিবা, তাহলে 80 × 081, সরি একটু ভুল লিখছি, এটা মানটা একটু ভুল লিখছি, 081 না 015, 015কে তুমি কত দিয়ে গুণ করবা, ওকে, এটাকে গুণ করবো হচ্ছে মিটার কিউতে নেওয়ার জন্য 10⁻⁶ দিয়ে,
তাহলে এটি মাথায় রাখো। আর 80 ইন্টু কত 10 ইনভার্স 6, এখানে কত হবে 80 ইন্টু 10 ইনভার্স 6, কারণ সবগুলোকে আমি মিটার কিউতে নিয়ে যাবো, ডেল থিটার মান হচ্ছে 30। ওকে, সো এখান থেকে আমরা করে নিই, মনে রাখবো এটা। সো মনে রাখতে পারো, আমি লিখে দিই যে 1 সেন্টিমিটার কিউ ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউ। ওকে, এটা কিভাবে হয় যদি তোমার জানার ইচ্ছা থাকে আমাকে জানাবো, আমি আবার দেখাই দিব। এটা আগে প্রিভিয়াস ক্লাসে একবার দেখাইছি যে কীভাবে ইউনিটগুলো তুমি চেঞ্জ করতে পারো খুব সহজে। হ্যাঁ, ওকে, সো এখানে এটা মনে রাখতে পারো। আর এটা যদি আচ্ছা, যদি ধরো আগের ক্লাস যদি কেউ নাও দেখে থাকো, তাহলে এটা 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। ওকে, এই দুটো মাথায় রাখলে অনেক জায়গায় তোমার হেল্প হবে, অনেক জায়গায়। না এইগুলো নিয়ে তোমরা খুব ঝামেলায় পড়ে যাও, খুব ভুল হয় এগুলোতে। ওকে, সো আমরা এখান থেকে একটু মানগুলো বসাই দিই যে 80.015 ইন্টু 10 ইনভার্স 16 মাইনাস 80 ইন্টু 10 ইনভার্স 6 আর নিচে আছে হচ্ছে 80 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6 ইন্টু আর ইয়ার মানটা আসছে 30। সো আলটিমেটলি যেটা আসতেছে, ওকে, যেটা আসতেছে ওটাই লিখলাম। আশা করি আমাদের অ্যান্সার ঠিক আছে। 6 এত ইন্টু 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এটার মান। হ্যাঁ, আমরা তারপরে একটু চেক করে নিব, এই বড় মানগুলো তোমরা করার পরে একটু চেক করে নিবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইয়ার মানটা আসছে। ওকে, ঠিক আছে। এখন আমরা কি জানি ভাই, যে আলফা ইকুয়াল টু হচ্ছে কত, যে গামা বাই 3 এটাকে পড়ছি। সো এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। সো তুমি যে অ্যান্সারটা পাইছো ওটাকে ভাগ করে দিবা 3 দিয়ে। 3 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার কত পাইছি আমাদের 6.25 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6, এটাকে ভাগ করে দিব কত দিয়ে ভাই 3 দিয়ে। সো এটা হচ্ছে কত 2.083 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স। এই যে এখানে একটা ফাঁদ আছে কিন্তু তোমার, হ্যাঁ, এই ফাঁদে পা দিও না, এখানে কিন্তু দেওয়া আছে। যদিও 4 এটা, বাট এটা হবে না, এটা হবে না, সো এটা হবে না। সো অ্যান্সার কোনটা হবে আমাদের ভাই 6, এই যেটা। ওকে, সো কঠিন বস্তুটি পানিতে ভাসবে কিন্তু কেরোসিনে ডুববে। আচ্ছা, কঠিন বস্তুটা ভাসবে কিনা ডুববে, ভাসবে কিনা ডুববে কিন্তু তোমাদের হচ্ছে আগের খুব ভালোভাবে করে দিছি, কখন ভাসবে কখন ডুববে তুমি ঘনত্ব দেখেই এটাকে চিন্তা করতে পারো। ঠিক আছে, সো কঠিন বস্তুর যে আয়তন, কঠিন বস্তুটি, কঠিন বস্তুটার হচ্ছে এটা পাইলাম। তো এখন বলছে যে কঠিন বস্তু, তাহলে ঘনত্বটা আমরা বের করি, ঘনত্ব বের করে দেখি, ঘনত্ব দেখেই করা যায়। তাহলে কঠিন বস্তু ঘনত্ব হবে কত m/v। m এর মান হচ্ছে কত আছে ভাই এখানে 80 গ্রাম, আর v এর মানটা হচ্ছে কত সেন্টিমিটার কিউব। 68 বাই হচ্ছে কত 80 দিয়ে করো, 68/80, তাহলে উপরে আছে গ্রাম আর নিচে আছে কত সেন্টিমিটার কিউব। তাহলে কত আসে ভাই এটাকে করলে, আলটিমেটলি এটা আসতেছে, বুঝে যাচ্ছে এটা হবে না। হ্যাঁ, তাও বলতে তোমাদের দেখাই দিই আমি, তোমরা আগের ক্লাস না করলে কিন্তু বিপদে পড়বা। ওকে, সো এটা হলো কত গ্রাম পার সিসি। এখন তোমাদের বলছি কি মিটার কিউতে কিভাবে নিতে হয় ভাই, 1000 দিয়ে গুণ করে। গ্রাম থেকে সেন্টিমিটার কিউতে 1000 দিয়ে গুণ করলে তোমার কেজি পার মিটার কিউতে চলে আসে। তাহলে কত 1000 দিয়ে গুণলে 800 কেজি বাই মিটার কিউব। এটা কত দিয়ে গুণ করলে হয়, মানে 1 গ্রাম পার সিসি থেকে তুমি 1000 দিয়ে গুণ করলে তোমার কেজি পার মিটার কিউতে চলে যাবে। এখন এইটা বড় নাকি 1000 বলো, আমাকে বলো, এইটা বড় নাকি 1000 বড়, সেটা আমাকে বলো, কোনটা বড়? কোনটা বড় আমাদের? অবভিয়াসলি এটা পানি। সো পানির থেকে যেহেতু ঘনত্ব কম, তাহলে কি হবে পানিতে, অবভিয়াসলি সে বেঁচে থাকবে, তাহলে পানিতে ভাসবে, এটা ঠিক। কিন্তু কেরোসিনে ডুববে, কেরোসিনে ডুবে যাবে। হ্যাঁ, কেরোসিনের ঘনত্ব কত মনে রাখবে, কেরোসিনের ঘনত্ব, যে কেরোসিনের ঘনত্ব হলো 800 কেজি পার মিটার কিউ। হ্যাঁ, কেরোসিনের ঘনত্ব কত 800 কেজি পার মিটার কিউ। সো কেরোসিনে তোমার ডুবে যাবে, কেরোসিনে কি হয়ে যাবে, কেরোসিনে তোমার কি হয়ে যাবে, ডুবে যাবে। এটা হচ্ছে ρW। হ্যাঁ, সো কেরোসিনে কি হয়ে যাবে, ডুবে যাবে। কেরোসিনে নিমজ্জিত অবস্থায় ভাসবে কখনো না, কারণ কেরোসিনের তো তোমার 800। হ্যাঁ, পানি ও কেরোসিন উভয় ধরলে ভাসবে। ও ওয়েট, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে এখানে 800 810 একই কথা। হ্যাঁ, সো কেরোসিনের ঘনত্ব 810 দেওয়া আছে। সো আমি ওই যে আমাদের মুখস্থ মান আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি না দেওয়া থাকতো তাহলে তো করাই লাগতো। তাহলে 810, হ্যাঁ, তাহলে 810 থেকে বড়, তাহলে 810 থেকে যেহেতু বড়, তাহলে কেরোসিনে ডুবে যাবে আর পানিতে ভেসে থাকবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে না। নিমজ্জিত অবস্থায় কখন ভাসে, যখন দুইটার ঘনত্ব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। পানি কেরোসিন উভয় তরলে ভাসবে না, দুইটাতে ভাসবে না, না দুইটাতে ডুববে না, তাহলে একটা হবে। পানি থেকে যেহেতু ঘনত্ব কম, পানিতে ভেসে থাকবে, কেরোসিনের থেকে ঘনত্ব বেশি, কেরোসিনে ডুবে যাবে। ওকে, খুবই কনসেপ্টের ইয়া ছিল, এটা একটু ভালোভাবে দেখে রাখবা, কাছে দেবে অনেক বেশি। তাপের পরিমাণ, ওকে।
সো তাপের পরিমাণ ভাই কিভাবে ইয়ে করে যে মনে রাখবা যে ডেল কিউ ইকুয়াল টু আছে কত, আচ্ছা তাপের পরিমাণ বা পরিবর্তন যেভাবে চিন্তা করো ডেল কিউর জায়গায় কিউ দিতে পারো, কোনো সমস্যা নেই। সো আমি এত তোমাদের ঝামেলা ফেলবো না, কিউই রাখো। কিউ ইকুয়াল টু আছে কত, যে এম এস ডেল থিটা। ওকে, এখন আমরা হিসাবটা করে ফেলি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে, ওকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিতে, ও সরি এটা তো আবার সুপ্ত তাপ, সমস্যা নেই, এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, সো এটা আমি মনে রাখবো যে তাপমাত্রা পরিবর্তন হলে কি, তাপমাত্রা পরিবর্তন হলে ওকে এটা আমরা মাথায় রাখবো যে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর তাপমাত্রা পরিবর্তন না হলে সেটা হবে কি ইকুয়াল টু কত, এম এল এফ অথবা এম এল ভি। এল এফ হচ্ছে তোমার গলনের সুপ্ততাপ আর ভি হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, যখন যেটা আসে বসায় দিবা। তো 0 ডিগ্রি তাপমাত্রার 1 কেজি বরফকে তুমি 0 ডিগ্রির পানিতে পরিণত করবা, তাহলে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তাহলে কোন ফর্মুলা ইউজ করবা? এটা 1 কেজি পানিতে পরিণত কি পরিমাণ তাপ লাগবে। এখন আমরা জানি যে এল এফ এর মানটা, এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, ঠিক আছে, যে 3,34,000 জুল পার কেলভিন। কত জুল পার কেলভিন? 3,34,000 জুল পার কেলভিন। তাহলে তুমি 1 কেজিকে যদি 3,34,000 দিয়ে গুণ করো, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি 3,34,000ই থাকবে না? বোঝা গেছে? 3,34,000ই কিন্তু থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 3,34,000। সো এটা তো হচ্ছে না আমাদের, 3,34,000 তো, আচ্ছা এটা তো হচ্ছে না। ওকে, সো এটার পরে 3টা শূন্য না, এটার মধ্যে 4টা শূন্য হওয়ার কথা। সো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। সো আই থিঙ্ক এখানে একটা দশমিক হবে, বুঝছো, এখানে একটা দশমিক হবে। সো অ্যান্সার হবে কোনটা? এটা মনে রাখলা, 3,34,000। ওকে, একটু এটা হয়তো লিখতে একটু টাইপ মিস্টেক হয়েছে। 100 গ্রাম, বুঝতে পারছো? এটা হচ্ছে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, এটা একটু আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে, এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখবো আমরা। এটা একটা জিনিস আর এটা একটা জিনিস। ওকে, তারপরে এখানে আমাদের বলছে যে 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে করলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? টেম্পারেচার চেঞ্জ হয়েছে কিনা ভাইয়া? হয়েছে, তাহলে এটা ইউজ করবা। সূত্র বসায় দাও, এম এস ডেল থিটা। সো এম এর মান কত ভাই এখানে? 100 গ্রাম। ওকে ওকে, গ্রামকে কিসে নিতে হবে এগুলো বলতে হবে, এসআই ইউনিট, অনেকদিন করছো তোমরা, পরীক্ষা দেওয়ার সামনে। সো 100 গ্রামকে তুমি কেজিতে নিলে কত? 0.1 কেজি। সো 0.1 কি ইউজ করছো? পানির আপেক্ষিক তাপ 4200, মনে রাখতে হবে, এগুলো মুখস্থ থাকাই লাগবে। আর টেম্পারেচারের পরিবর্তন আমি বলছি সেলসিয়াসে তত, কেলভিনে তত, তাহলে এখানে কত হবে? টেম্পারেচার 30 আর 35 এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 5। সো আমরা এখানে বসাই দিই 5 ইন্টু 4200 ইন্টু 0.1। সো রেজাল্ট উড বি 2100 জুল। বোঝা গেছে? মনে থাকবে? তাহলে 5 4200 0.1। তাহলে আমরা এখান থেকে এই টাইপের যদি হাজারো ম্যাথ আসে করতে পারবে না, সিমিলার টাইপের তো সবই, এখানে নতুন কিছু নাই। তারপরে এখানে বলছে যে যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে কি বলে? তরল থেকে বাষ্পে পরিণত করে, জাস্ট তরল থেকে বাষ্পের তাপমাত্রা পরিবর্তন হয় না। কি হয় না? তাপমাত্রা পরিবর্তন হয় না, কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রা পরিবর্তন হয় না, কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। এটাকে আমরা বলি সুপ্ত তাপ। আর এখানে যেহেতু বাষ্পীভূত হয়েছে, মানে বাষ্পীভূত হয়েছে, সো এটাকে বলবো বাষ্পীভবনের সুপ্ত তাপ। বোঝা গেছে? যখন দেখবা তোমার শুধু অবস্থার পরিবর্তন হয়, যেমন তুমি বরফ থেকে পানিতে কনভার্ট হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, এটাকে বলে সুপ্ত তাপ, এটাকে বলে গলনের। আর যখন তোমার বাষ্প থেকে ইয়ে হবে, তখন সেটাকে বলে বাষ্পীভবনের সুপ্ত তাপ, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। আমাদের এখানে বলছে যে আপেক্ষিক তাপ থেকে অলওয়েজ কোশ্চেন আছে, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে? আমরা বলি তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? তাপের একক কি? জুল, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে জুল পার কেজি কার ইয়া, আমরা জুল পার কেজি হচ্ছে কার? আপেক্ষিক
আপেক্ষিক না সুপ্ত তাপের, কিসের? সুপ্ত তাপের। কারিয়া মানে হলো ধরো যে 1 কেজি তুমি বরফকে, যেমন আমি এক্সাম্পল দিলাম ওই যে 3,34,000 কথা বলছি, 3,34,000 কেজি, সরি জুল পার কেজি। সো 3,34,000 জুল পার কেজি। তাহলে এটাকে আমরা বলবো যে 1 কেজি বরফকে পানিতে পরিণত করতে 3,34,000 জুল তাপ লাগে। তাহলে এটা কিসের হবে ভাই? সুপ্ত তাপের। ওকে, আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, সুপ্ত তাপ কোনটির পরিবর্তন ঘটায়? এটা কিন্তু অনেক বোর্ডে আসছে, সামনে বোর্ডে তুমি যে কোনো বোর্ডে পেয়ে যেতে পারো। সুপ্ত তাপে আমাদের তাপমাত্রা পরিবর্তন হয় না, আমি তো একটু বললাম সুপ্ত তাপে তোমার শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। ওকে, তাপমাত্রা পরিবর্তন হয় না, বুঝা গেছে? তো আমরা সামনে যাই। আমাদের এখানে আমাদের আছে যে তামার আপেক্ষিক তাপ এত হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা কত? মনে রাখবা তাপ ধারণ ক্ষমতা, ফর্মুলাটা একটু মাথায় রাখো। তাপ ধারণ ক্ষমতা সেটাকে প্রকাশ করে সি, সি ইকুয়াল টু কত? এমএস। এস মানে আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 5 কেজি। তাহলে এখানে এস এর মানটা কত? এস মানে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপটা হচ্ছে 400 আর ভরটা হচ্ছে 5। তাহলে 5 ইন্টু কত? 400 কত হবে ভাইয়া? অবভিয়াসলি 2000, তাই না? সো 2000 কত হবে? অ্যান্সার হবে আমার 2000 জুল পার কেলভিন। তাহলে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে এটা। 10 কেজি ভরের একটি বস্তু তাপ ধারণ ক্ষমতা এত হলে আপেক্ষিক তাপ কত? তাহলে আমরা সি ইকুয়াল টু কত জানি ভাই? এমএস। তাহলে সি বাই এম ইকুয়াল টু কত? এস। সি এর মান কত ভাই? এখানে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 400, আচ্ছা সরি 4000, আর ভরের মানটা হচ্ছে 10। তাহলে আপেক্ষিক তাপ কত হবে? অবভিয়াসলি 400 জুল পার কেজি পার কেলভিন। ওকে, সো অ্যান্সার কোনটা আমাদের হবে? অবভিয়াসলি 400 হবে। বুঝা গেছে? খুবই সহজ না এগুলা? তোমরা একটু প্র্যাকটিস করলেই পাবা। হ্যাঁ, সো আশা করি এগুলাতে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, সো আমরা নেক্সটে যাই। আমাদের এখানে কি আছে? সিমিলারলি যে পানির আপেক্ষিক তাপ কত? আজীবন কাজে লাগবে 42, অলরেডি কাজে লাগাইছি কয়েকবার। হ্যাঁ, সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয়, এটাই করছি না? তাপমাত্রা পরিবর্তন তো হয় না, এটা যদি এখন মিস করো কেমন হবে? অবস্থা পরিবর্তন হয় সিরিয়াসলি, সেটা আমরা জানি। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। তুমি তাপ দিছো, তাহলে কি হবে বলো? তাপ দিলে চিন্তা করো, তাপ দিলে পদার্থের মধ্যে যে মলিকিউল পরমাণুগুলো আছে ভাইব্রেশন বেড়ে যাবে না? ইন্টারনাল যে এনার্জি বা শক্তি তো বেড়ে গেছে, কমবে কেন? সো এটাও হবে না, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? শুধুমাত্র 2 নাম্বার খ। বুঝা গেছে? একটু অ্যানালাইসিস করে পড়লে খুবই সহজ এগুলোকে মিলানো যায়, খুব কঠিন কোনো জিনিস না এগুলো। তারপরে আমরা চলে যাই হচ্ছে নেক্সট আমাদের ইয়াতে। সো এখানে বলছে বস্তু কর্তৃক গৃহীত তাপ অথবা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর কিসের উপর? আচ্ছা, গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা কি? কিউ ইকুয়াল টু কত? এমএস ডেল থিটা। তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যখন কোনো কিছু জানতে চাইবে তুমি ফর্মুলাতে চলে যাবে। ফর্মুলাতে গেলে দেখবা ওই ফর্মুলার মধ্যে যারা যারা আছে তাদের উপর ডিপেন্ড করে, বাকি ম্যাক্সিমাম উপরই ডিপেন্ড করে না, রাইদার কিছু কিছু ক্ষেত্রে। সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবে, আমি দেখিয়ে দিব সব। তো এখানে দেখো গৃহীত বা বর্জিত তাপের যে পরিমাণ কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, কার উপর ডিপেন্ড করে? ভরের উপর ডিপেন্ড করে। তাহলে নির্ভর করে ভরের উপর। ওকে, কিসের উপর ডিপেন্ড করে? এস এর উপর। এস মানে কি? এস মানে হচ্ছে কি আপেক্ষিক তাপ। এখন আমাকে বলো লোহার আপেক্ষিক তাপ একরকম না? যদি বলি পানির আরেক রকম, যদি বলি তামার আরেক রকম। তাইলে যখন আমি উপাদানগুলো চেঞ্জ করতেছি আপেক্ষিক তাপও চেঞ্জ হচ্ছে। তার মানে এটা কি? অবভিয়াসলি উপাদানের উপর ডিপেন্ড করে। তাপমাত্রার উপর, হ্যাঁ তুমি তাপমাত্রা বেশি বাড়ালে তাপও তো বেশি বাড়বে, এই যে তাপমাত্রা তো আছেই, তাপমাত্রা যদি বেশি বাড়াও। সো অ্যান্সার কোনটা হবে ভাইয়া? তিনটা হবে। এইভাবে যদি তুমি সূত্রতে যাইতে পারো তোমার ম্যাক্সিমাম ঝামেলা কিন্তু সলভ হয়ে যায়। হ্যাঁ, তোমরা এত কষ্ট করে সূত্র পড়ো, সংখ্যা পড়ো, তারপরে মিলাইতে পারো না। সো একটু যদি টেকনিক্যাল হও, টেকনিকগুলো ইউজ করো, খুব সহজে মিলাতে পারবা। ক্যালোরিমিতি থেকে কোয়েশ্চেন। সো আমাকে বলছে 10 গ্রাম পানি তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হবে? সেম কোয়েশ্চেন। কিউ ইকুয়াল টু কত? এমএস কত? ডেল থিটা। এম এর মান কত এখানে ভাইয়া? 10 গ্রাম। দশ গ্রামকে কেজিতে নিলে কত? 1000 দিয়ে ভাগ করলে 0.01, তাই না? 0.01, তাই তো? ওকে, তারপরে এস এর মান হচ্ছে কত? পানি 4200, তাপমাত্রা বাড়াইছে কত? 1 কেলভিন। সো বুঝাই যায় 4200কে তুমি কত দিয়ে গুণ করতেছো? 0.01। সো কত থাকবে? 42 মানে 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0.01 = 4, 42 * 0
ওকে, আই থিঙ্ক এটা 100 গ্রাম ছিল। হ্যাঁ, 100 গ্রাম যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ করলে 420। সো ধরো এটা ধরে নাও, হ্যাঁ এটা ধরো 100 গ্রাম ছিল, ধরতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এটা ধরে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের কত 0.1, 100 গ্রাম ছিল। সো এটা ধরলাম কত 100 গ্রাম, 100 গ্রাম থেকে কত হবে 0.1 কেজি চলে আসবে। ওকে, তাইলে কত হবে আমাদের 420, মানে এটা 2 কেজি ভরের পানির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে। সিমিলার কোয়েশ্চেন, কিউ ইকুয়াল টু কত হচ্ছে যে এমএস তোমার ডেল থিটা। ওকে, বসায় দাও এখানে, এম এর মান কত 2, পানি হচ্ছে 4200, ঠিক আছে, আর তাপমাত্রা হচ্ছে কত 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবা, তাহলে এটা হচ্ছে আমাদের কার মান ডেল থিটার মান। সো এখানে কত হবে 50। সো তুমি এখানে যদি সবগুলা বসায় দাও যে আমাদের কত 2 ইন্টু 4200 ইন্টু কত 50। সো আমি রেজাল্টটা কত পাচ্ছি 4.2 ইন্টু 10⁵। তোমাদের যদি কারো এই বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যা লেখায় ঝামেলা থাকে, ক্যালকুলেটরে সেট করে নিবা সুন্দরভাবে, কারণ মাঝে মাঝে তোমরা এটা ইয়ে করতে পারো না, বাট কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যায়। তোমাদের যদি এখানে ডাউট থাকে আমি দেখাই দিব কীভাবে তুমি যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যাটা লিখতে পারো, আগে পরে টানে ভাবে কীভাবে চাপা বাড়ায় কমায়। হ্যাঁ অবশ্যই দেখাবো, এগুলো সমস্যা নেই। -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রা 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে কি পরিমাণ তাপ লাগবে। সো -5 থেকে কোথায় আসবে 0 ডিগ্রি সেলসিয়াসের কোথায়, -5 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আসবে। এখন একটা কথা চিন্তা করে দেখো, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে ভাইয়া এম এস ডেল থিটা। চিন্তা করো এম এর মান কত ভাই এখানে আমাদের 2 কেজি, এস এর মান কত বরফের, এটা যদি এখন না জানো তাহলে কিন্তু আবার বিপদে পড়বে। বরফের কত, বরফের আপেক্ষিক তাপ, এটা কিন্তু একবারে মুখস্থ করে রাখবে। হ্যাঁ, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের কত 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে কত হবে এখানে যদি আমরা বলি, তাহলে 2100, আর টেম্পারেচার কত চেঞ্জ করছো 5 থেকে 0-তে আসছো, পরিবর্তন কত 5 না, তাহলে 2 ইন্টু 2100 ইন্টু 5, অনেকে এটা 4200 দিয়ে করে ফেলবা, তারপরে সুন্দর মতো কি হবে ভুল হয়ে যাবে, তাই না। সো এখানে কত 2100 জুল, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, বরফেরটা কত, তাইলে বরফের আপেক্ষিক তাপ কিন্তু আলাদা, পানির থেকে কম, অর্ধেক দিয়ে মনে রাখতে পারো যে বরফের হচ্ছে অর্ধেক। চাপ কম হলে কোনটি কমে যায়। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা আসছে। আমরা সবসময় জানি যে পানির 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কি বলো স্ফুটনাঙ্ক না, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা কখন জানো, এটা যখন 1 atm এ, বা যখন তুমি প্রেশারটা বাড়াবা, সো প্রেশার বাড়াইলে তোমার এই টেম্পারেচারটা বাড়তে থাকবে। পানি কিন্তু তোমার 376 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হতে পারে যদি প্রেশারটা বাড়াও। হ্যাঁ, সো তুমি দেখবা যে পাহাড়ের উপরে নিয়ে গেলে যেখানে টেম্পারেচার কম আর যেখানে প্রেশার চাপ কম, ওইখানে দেখবে হচ্ছে যে পানি কম তাপমাত্রায় ফুটে, হয়তো বা 90-95-এ দেখবে হচ্ছে ফুটতে শুরু করে, মানে বাষ্পীভূত হতে শুরু করে, তখন কিন্তু গলনাঙ্কটা কমে গেছে, স্ফুটনাঙ্কটা কমে গেছে। তাহলে চাপের উপর ডিরেক্টলি স্ফুটনাঙ্কটা অনেক বেশি ডিপেন্ড করে। চাপ যদি তুমি কম হয় স্ফুটনাঙ্ক কমে যাবে, চাপ বেড়ে গেলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তাহলে এটা কি হবে ভাই, এটা হবে কি স্ফুটনাঙ্ক, বোঝা গেছে, মনে থাকবে। সো এটাই ছিল আজকের আমাদের ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমি যা করাইছি এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, এই টাইপের যে কোনো ম্যাথই তুমি পারবা, তোমার একটা ভালো প্রিপারেশন হবে। প্রিভিয়াসলি বাকি আমাদের আরও 4টা অধ্যায় শেষ করছি, 4টা অধ্যায় তুমি দেখে নিতে পারো। সামনে আমরা সবগুলো শেষ করবো, তো আমাদের টার্গেট হচ্ছে যে 400 বা ম্যাক্সিমাম 450টা এমসিকিউর মাধ্যমে পুরো বইটাকে কভার করা, অ্যান্ড তোমাদের একটা কমপ্যাক্ট রিভিশন হবে। ঠিক আছে, সো আজকে এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে আমাদের 7 নম্বর চ্যাপ্টারে। ওকে।